বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে রয়েছে আহমেদ রেজা আপনাদের সাথে, এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম যে বিরতির পর আমাদের সাথে আমরা যখন ফিরবো তখন থাকবেন একজন অতিথি। ব্যর্থ কিন্তু ঘটেনি, আমাদের সাথে একজন অতিথি যুক্ত রয়েছেন এবং যিনি বাংলাদেশে আসলে 4 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের চর্চার মাধ্যমে নিজেকে নিবেদিত করে রেখেছেন। এবং আমরা আজকে খুবই আপ্লুত এবং খুশি যে তিনি আমাদেরকে কষ্ট করে এই সময়টাতে সময় দিয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি। সকাল সকাল আমরা আপনাকে পেয়েছি, এটা সত্যি আমাদের সৌভাগ্য। তো এই শিক্ষকতা এবং গান দুটো পাশাপাশি, এবং দুটোই আসলে সকালটাকে ডিমান্ড করে। কত সকালে উঠতে হয়? একে তো মানে ফজর তো পড়ি, উঠে পড়ে একটু কোরআন শরীফ পড়ে টরে একটু ঘুমাই, আর তারপরে উঠে একটু রেয়াজ করা, একটু মেডিটেশন করা, একটু এক্সারসাইজ করা, মানে 9টার মধ্যে সব শেষ। 9টার মধ্যে দিনের জন্য প্রস্তুতিটা সম্পন্ন। সেই শৃঙ্খলিত জীবনে ম্যাডাম আমরা একটু শুরু থেকেই আপনাকে একটু জানতে চাই যে, আমরা বলছিলাম দর্শকদেরকে জানাচ্ছিলাম দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আপনি আসলে নিজেকে নিমজ্জিত রেখেছেন সঙ্গীতের এই চর্চায়। ঠিক কখন মনে হয়েছিল, একদম একটু পিছনে ফিরে যেতে চাই, যে কখন মনে হয়েছিল যে আপনি আসলে সুরের পথেই হাঁটবেন? এটা না অটোমেটিকলি হয়ে গেছিল। আচ্ছা, আমি যখন স্কুল ফাইনাল পাশ করলাম, তো কলেজে যাব, স্কুল প্রিমিসিস থেকে কলেজে যাব, ভিকারুনিসে ভর্তি হব, হলি ক্রসে ভর্তি হব, টিকেও গেছি। কিন্তু বাবা বললেন যে দেখো তুমি তো গান করো ভালো, আমার ভালো লাগে, তো তুমি মিউজিক কলেজে ভর্তি হও। তাই বললাম বাবারটাই জোর হুকুম। মানে আমরা আবার একটা পরিবারটা এমনই ছিলাম, তখনকার সময়টাই এমন ছিল যে বাবা মার ডিসিশনটাকে আমার ডিসিশন নিয়ে একটা সুন্দর একটা পরিকল্পনার মধ্যে, কোনো রকম ফ্রাস্ট্রেশন সেখানে কাজ করতো না। তা খুশি মনেই মিউজিক কলেজে ভর্তি হলাম। কলেজে ভালো করছি, ওখানে বড় বড় সব আমাদের গুরুরা রয়েছেন, খালিদ হোসেন, শেখ লুৎফর রহমান, আখতার সাদমানি, ওনাদের সান্নিধ্য আমাকে খুব ঋদ্ধ করছে, খুব প্রচুর গান করছে। তখন একটা সুন্দর সময় ছিল যে তখন কিন্তু মিডিয়ার প্রতি কোনো আকর্ষণ ছিল না কারোর। আচ্ছা। এবং তারা জানতো মানুষকে তেমনভাবেই গান শেখানো হতো যে তুমি কমপক্ষে 10-15 বছর না শেখার আগে মিডিয়ার কথা ভাববে না। এখন যেমন 3 বছর পরে কবে যাবে চিন্তা করে স্বপ্ন দেখে, স্বপ্নটা আমরা দেখতাম না। আমরা দেখতাম যে আমি কতটুকু তৈরি হয়েছি। এর পরপরই কলেজ পাশ করতে করতে আমাকে আমার এক বান্ধবী এসে বললো যে এরকম ভারতে স্কলারশিপ দেয়, একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তুই অ্যাপ্লাই কর। তখন আমি অ্যাপ্লাই করলাম, কিন্তু অ্যাপ্লাই করার পরে টিকেও গেলাম। টিকে যাওয়ার পরে আমার বাবার খুব মন খারাপ হলো যে ও তো শুধু মিউজিকে চলে যাচ্ছে। বাংলাদেশে তো তখন একটা বিটিভি, তাও 6টা থেকে 12টা, তারপরে বন্ধ হয়ে যায়। তো এইটা দিয়েও কিভাবে জীবন সারভাইভ করবে, আমার আসলে পরিকল্পনা আমার বাবার। উনি অত্যন্ত কালচারাল এডুকেটেড একটা বিশাল মাপের মানুষ ছিলেন, তার চিন্তাগুলো স্বপ্নগুলো আমাদের মধ্যে ঢুকে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে ওখানে যখন চলে গেলাম, বাবা আমাকে ইকোনমিক্স, এখানে ঢাকা মিউজিক কলেজে আমাকে বিমিউজ ভর্তি করিয়ে দিয়ে ইকোনমিক্সের বই সব ঢুকিয়ে দিয়ে বলছে যে তুমি ইকোনমিক্সও পড়বে, তুমি ওটাও করবে। একই সঙ্গে আমি দুটো চালিয়েছি। ভারতের শান্তিনিকেতনের অনার্স করছি 4 বছরের, আর এখানের বিমিউজ পাস কোর্স করছি ইকোনমিক্স সহ। ওখানে কিন্তু সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্ট, ইকোনমিক্স, সিভিক্স, বাংলা, ইংলিশ, সঙ্গে মিউজিক কলেজের যেটা ছিল। তো ওইটা এসে আবার ফাঁকে মাঝখানে এসে পরীক্ষা দিয়ে গেলাম, সেটাও পাশ করে গেলাম। ওটা পাশ করার পরে বললো এবার তুমি মাস্টার্সটাও করে ফেলো, কারণ ফিরে এসেছে কি হয় তোমার জীবনটা, ওইটা নিয়ে আমি চিন্তিত। তো সত্যি সত্যি ইকোনমিক্সেও মাস্টার্স করলাম, ওই দুটো একসঙ্গে, আর ওখান থেকে মাস্টার ডিগ্রি নিলাম মিউজিকে। ফিরে এসে তখন ক্লাসিক্যালের উপরে আমার খুব ভালোবাসা, খুব ভালো লাগে। তো বাবা বললো ক্লাসিক্যাল তো বাংলাদেশে ওই রকমভাবে সমাদৃত নয়, তুমি নজরুলের গান নাও, তাহলে সব পেয়ে যাবে, সেখানে ক্লাসিক্যালও পাবে, সেখানে ফোকও পাবে, সেখানে আধুনিকও পাবে। তো বাবার হুকুমই। তো তারপরে দেখা গেল যে ইকোনমিক্সের সাবজেক্টটা নিয়ে যখন পড়লাম, তখন একটা সময় আমার ইকোনমিক্সের উপর খুব ভালোবাসা, ডেভেলপমেন্ট আছে, একটা ডেভেলপমেন্টের সাবজেক্টই ছিল, ওটা আমার খুব ভালো লাগছিল। যে
বিভিন্ন ওয়ার্ল্ডের কিভাবে একটা দেশ উন্নয়নের জন্য কি কি প্রজেক্টে কাজ করেছে, কি কি কোন কোন দিকে ওরা গুরুত্ব আরোপ করেছে, সেই সব বিষয়গুলি আমার খুব ভালো লাগতো। তো মনে হলো যে ইউএনডিপিতে কাজ করব আচ্ছা সময় এসে। তো ওরকম ভাবছি, কিন্তু এদিকে কিন্তু গান চলছে, পৃথিবীতে যাচ্ছি, অডিশন ছাড়াই আমাকে এমনি ম্যাগাজিন অনুষ্ঠানগুলিতে গানে নিল। তখন কয়েকটা ভালো ভালো প্রচ্ছদ নামে আসাদ চৌধুরীর একটা অনুষ্ঠান হতো, সেখানে 2-3টে গান করলাম। সবাই কোন সময়টার কথা? সেটা 85 থেকে 88 এর মধ্যে। তো ওগুলো দেখে মানুষ সবাই আমাকে ভালোবাসতে শুরু করলো, পত্রপত্রিকা আসে বাড়িতে, ইন্টারভিউ নিচ্ছে। আমি দেখছি যে অটোমেটিকলি আমার লাইনটা চলে যাচ্ছে ওদিকে, আমার ইকোনমিক্সটা দূরে চলে যাচ্ছে, ইউএনডিপি হচ্ছে না। তো তখন একটু ফ্রাস্ট্রেটেড হই নাই, কারণ এটা এমন একটা গান বাজনা বা এই সাধনাটা একটা এমন একটা স্তরের, এমন একটা গভীর ভিতরে অনুভূতির জায়গায়, যে এটার যে ইমোশনটা, এটার যে ভাবটা, এটার যে রসটা, এটা এত গভীর না, এটা থেকে বের হওয়া যায় না। দেখবেন যে যারা সঙ্গীত প্রেমী বা আর্ট অ্যান্ড কালচারের প্রতি, তাদের ব্যাপারটাই আলাদা থাকে। তারা গরিব না বড়লোক সে জানে না, তার কি খেলো কি না খেলো জানি না, তো সে যখন সুরে ঢুকছে সে হারিয়ে যাচ্ছে। মানসিকভাবে মনের দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ, একদম সমৃদ্ধ থাকে এবং স্ট্রং থাকে, যে আমি কিছু হারাইনি। এই জায়গাটা অনুভব করতে লাগলাম, এবং কাজী নজরুল ইসলাম এই সময়টাতে আমাকে খুব প্রভাবিত করেছে। দেখলাম যে উনি এমন একটা গীতিকবি, তাকে দিয়ে আমি ধর্মকেও জানতে পারি, দেশকেও ভালোবাসতে পারি, দেশের জাগরণের চিন্তাও করতে পারি, তার গল্প উপন্যাসে রোম্যান্টিসিজম আছে সেটাও পাই, সঙ্গীতের যে বিশাল একটা সম্ভার, আমাদের যে ঐতিহ্য সেটাও পাই, কি নাই, মানবতাও পাই, আবার মানবতাও পাই। এই যে অসাম্প্রদায়িক চেতনা থেকে শুরু করে একদম মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে গানের মাধ্যমে, পড়ার মাধ্যমে এসে গেল। তো এর মধ্যে হঠাৎ করেই ডক্টর রফিকুল ইসলাম স্যার আমাকে একদিন ফোন দিলেন, তখন আমি একটা স্কুলে জব করি। তো আমাকে ডেকে বলছে, কি করছো, বসে আছো তুমি, এখানে এমফিল করো, পিএইচডি করো। তো আমি বললাম যে কেন না, অবশ্যই করতে পারি, আমি তো চাই এরকম করতে। তখনও আমি ইউনিভার্সিটিতে ঢুকবো, বাট কিছু ওরকম ভাবিও নেই, তখন তো নাইও, সাবজেক্ট আসেনি তখন ইউনিভার্সিটিগুলোতে, শুধু কলেজ আবার বিসিএস ক্যাডারের, অন্য ব্যাপার। পরে আমি ওখান থেকে এমফিল পিএইচডি করলাম। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিভাগটা খোলা হলো, তার কিছুদিন পর ওখানে ঢুকে গেলাম, শান্তমরিমে কাজ করেছি বেশ কিছুদিন। আচ্ছা, তো এইভাবে আসলে এটা আসলে উপরওয়ালার একটা গাইডলাইনেই আমি এগিয়েছি, আর আমার বাবা শুধু আমাকে শুরু করে দিয়েছেন, শেষটা উনিই করছেন। ম্যাডাম, আপনার যাত্রায় নজরুল যেভাবে চলে আসলো, এখন আপনি পুরোপুরি নজরুলের প্রতি নিবেদিত হয়ে আছেন। আমরা সেইটা একটু সুরে সুরে এই মুহূর্তে জানতে চাই, আমরা আরো আলোচনা করব, তবে এই মুহূর্তে একটা গান শুনতে চাই আপনার কাছে। তো আমি প্রথমেই বলবো যেটা, যে কাজী নজরুল ইসলামের সঙ্গীত জীবন বা তার জীবনের যে সৃষ্টিকর্ম, সেটি কিন্তু মানবতা, মানুষ, এটাই ছিল সব উপাত্ত। সেই ক্ষেত্রে দেখা গেল যে উনি জাগরণী গান, উদ্দীপনামূলক গান, মানুষকে জাগিয়ে তোলা, সকলকে একসঙ্গে করার যে একটা মন্ত্র, সেটি উনি গানে গানে প্রকাশ করেছেন। তো তার জীবনের শ্রেষ্ঠ যে কটি গান, তার মধ্যে একটি গান হচ্ছে জাগো জাগো অনুসন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হাত জাগো, জাগো অনুসন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হাত জাগো, যত অত্যাচারে আজ বাজর হারে, হাকে নিপীড়িত জনমন মথিত বাণী, নব জনম লোভী অভিনব ধরণী, নব জনম লোভী অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো, জাগো অনশন বন্দি ওঠরে যত। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশী এরে ভাঙিব এবার, আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র
সকল সর্বনাশের এরে ভাঙিব এবার, ভেদি দৈত্য কারায় সর্বহারা, কেহ রহিবে না আর পর পদমানত। জাগো জাগো অনশন বন্দী ওঠরে যত, নব ভীতি পরে নব নবীন জীবন হবে উত্থিত রে, নব ভীতি পরে নব নবীন জীবন হবে উত্থিত রে। শোনো তাচারে শোনে রে সঞ্চয়ী, ছিন সর্বহারা হব সর্বজয়ী। জাগো ওরে সর্বশেষে রে সংগ্রাম মাঝ, নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ। এই জনগণ অন্তর সংহতি রে, হবে নিখিল মানব জাতি সমুদ্ধত। জাগো জাগো অনশন বন্দী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হাত। জাগো জগতের লাঞ্ছিত ভাগ্য হত, শুধুমাত্র দেশের না, শুধু দেশের না, সমস্ত মানব জাতি। এই জনগণ অন্তর সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত। সমগ্র মানব জাতির কথা এবং ভাগ্য হতদের কথা, যাদের জন্য আমরা বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপটগুলো আমরা দেখি, বা সারা বিশ্বে যে একটা অস্থিরতা এবং দাঙ্গা হাঙ্গা চলছে, এই বিষয়গুলো কিন্তু তখনও ছিল। এবং সেইখানে এত সুন্দরভাবে তিনি এনেছেন সমগ্র মানব জাতিকে তার সঙ্গীতের মাধ্যমে। এবং এই গানটি তখন ফরাসিতে একটি ইন্টারন্যাশনাল সং হিসেবে ওখান থেকে বলা হলো যে সমগ্র মানব জাতির প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক ভাষায় যেন এই গানটি হয়। তো তখন এটি ভারতে যখন চাওয়া হলো, তখন কাজী নজরুল ইসলাম সুর খুঁজে পেলেন না, যে তখন তো আর এত কিছু ছিল না এই যোগাযোগ ব্যবস্থা। তো তখন তিনি এটিকে নাম দিলেন, ইন্টারন্যাশনাল সংকে উনি নাম দিলেন অন্তর ন্যাশনাল সং। ইন্টারন্যাশনালকে অন্তর ন্যাশনাল সং নাম দিয়ে তিনি নিজে সুর করে এটার একটা ধারণা কনসেপ্ট নিয়ে এই গানটি আসলে সমগ্র বিশ্বের, তখন এটার একটি প্রজেক্ট চলছিল যে সারা বিশ্বে এই আদলের গান ইন্টারন্যাশনাল সং হিসেবে প্রচলিত হবে। ফরাসি থেকে তাকে বলা হলো, তখন তিনি এই গানটি রচনা করেছেন। মানে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। এই ছোট ছোট গল্পগুলো আরো এত বেশি শুনতে ইচ্ছা করে বা করতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের হাতে সময়, আগে একটা ছোট্ট মুহূর্তে বিরতি আমরা নিতে চাই। একদম এই সময় সংকুলন রয়েছে, যেহেতু দর্শক ফিরে আসছে একটু পরে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু বিরতির পরেই। দর্শক স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে, এবং আমাদের সাথে আছেন নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান। তার সাথে কথা হচ্ছিল এই যে নজরুলের জাগরণের যেই বাণী, সেটা কিন্তু তার যে অর্থ বা তার যে চেতনা বা ভাব, সেটা কিন্তু কোনো অংশে এখনো ক্ষুণ্ণ হয়নি। এবং আমরা কিন্তু জুলাই আন্দোলনের সময়ও কিন্তু সেটা দেখলাম যে আরেকবার নজরুল আমাদের মাঝে আসলেন এবং আসলে আমাদেরকে পথ দেখালেন। সেটা কতটা প্রভাবিত করে সেটা আমরা নানা ধরনের গ্রাফিতে তো দেখেছি, যে এই সময়ের তরুণরা সেই নজরুলকে কিভাবে ধারণ করে, তার যে বাণীগুলো, তার যে উদ্ধৃতিগুলো, সেগুলোকেও তারা এখনো ধারণ করে। মানে সর্বকালের জন্য এটি রয়ে গেল এবং প্রমাণিত যে কাজী নজরুল ইসলাম কতটা প্রাসঙ্গিক প্রতিটি মানুষের জন্য, প্রতিটি দেশের জন্য, প্রতিটি সময়ের জন্য। এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবেই। তো এই গানগুলো না যত চর্চিত হবে, যত বেশি এর প্রচার প্রসার হবে, তত বেশি মানুষের মনে তার যে চিন্তা চেতনা সেটাকে পরিশুদ্ধিত করবে, যে আমি জাগ্রত, কিন্তু আমার জাগরণটা আমি সঠিক পথে এগোচ্ছি কিনা। এই যে সঠিক এবং শুদ্ধতা এবং স্বচ্ছতা, এই বিষয়গুলিকে যদি আমরা আমলে না আনি, তবে কিন্তু এই গান শুধু গানই থেকে গেল। উনি কিন্তু সব সময় সত্যের পথে, সুন্দরের পথে, তার যে অনেকগুলো প্রবন্ধ রচনা করে গেছেন, সেখানেও কিন্তু সব সময়
বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, মানুষের তারপর বাংলাকে নিয়ে তার যে স্বপ্ন বা তরুণের জয়গান, এই ধরনের বহু প্রবন্ধ তিনি রচনা করে গেছেন। সেখানে কিন্তু এই গানকে তিনি একটা উপাদ্য হিসেবে দিয়েছেন যে এইটির মাধ্যমে নিজেকে জাগ্রত করবে, কিন্তু সেই জাগরণটাকে মিসইউজ করা যাবে না। মানে আমার যে চেতনা সেটিকে আমি কিন্তু দুভাবেই করতে পারি, সঠিক পথেও করতে পারি, আবার আমি আমার মতন করে স্বেচ্ছাচারিতার জায়গায়ও করতে পারি, কারণ পাওয়ার তো আমার কাছে। তো সেই জায়গা থেকে এই যে স্বচ্ছতা এবং সততার যে একটা পথিকৃৎ কাজী নজরুল ইসলাম, সেই হিসেবে আমি বলবো যে কাজী নজরুল ইসলামকে ধারণ করাটা আমাদের, আমি এক কথা প্রথমেই যেটা বললাম যে উনি এমন একজন কবি, তার যে ভাষ্য বা তার যে চিন্তা বা চেতনা, সেটি একটা ধর্মকে চেনার জন্য, সেটা হিন্দু ধর্মই হোক, যে কোন হিন্দু ধর্মের যদি 10টি গান বেছে গাওয়া হয়, ওই ধর্ম সম্পর্কে সবাই একটা কনসেপ্ট নিয়ে চলে যাবে। ইসলাম ধর্মের, আমি তো নিজে সবসময় এটা বলে থাকি যে আমি আমার ছোটবেলায় যে ইসলাম ধর্মকে জানার জন্য যে শিক্ষকের কাছে পাঠ পেয়েছি স্কুলে ইসলামিয়াতে, এবং সেটাতে নম্বর পেয়ে পাশ করেছি, সেখান থেকেও আমি ইসলামকে এত জানিনি যতটা জেনেছি নজরুলের গান থেকে। কারণ হচ্ছে যে ওনার যে সূক্ষ্ম অনুভূতিগুলো, ইমোশন, মানুষ বাস্তবতার সঙ্গে চলে, কিন্তু তার মধ্যে যদি সেই ইমোশন, তার মধ্যে যদি সেই সংযুক্তির যে একটা আলাদা যে বলয়, সেটাকে যদি সৃষ্টি না করতে পারে, সেটা তো রক্ষিত হয় না। একদমই। যখনই বাস্তবতার সঙ্গে ইমোশন না থাকবে, সেখানে তো কোনো সৃষ্টি হতে পারে না। এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টির যোগাযোগের একটা বড় মাধ্যম হচ্ছে এই ইমোশনটা। এই নজরুল যখন সুরে সুরে এই ইসলামী গানগুলো বা জাগরণী গানগুলো বা প্রেমের গানগুলো, মানবিক প্রেম অত্যন্ত জরুরি। আপনার মধ্যে যদি প্রেমই না থাকে, তাতে শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, পৃথিবী তো কিছু থাকবে না। একটা পারিবারিক জীবনের প্রেম, ভাই বোনের সঙ্গে প্রেম, হাজবেন্ডের সঙ্গে প্রেম, বা বাচ্চার সঙ্গে প্রেম, বা নেবারের সঙ্গে প্রেম, এই ভালোবাসার জায়গাটা যদি না থাকে, তাহলে তো মানুষ আর মানুষ থাকলো না। পশু এবং মানুষের মধ্যে, জীব এবং জন্তুর মধ্যে তো একটা পার্থক্য থাকা দরকার। আমাদের আরেকটা আমরা গানের মাধ্যমে নিশ্চয়ই এই কথাগুলো আমাদেরকে তুলে ধরতে পারেন কিনা আমাদের। যেমন কাজী নজরুল ইসলামের জীবনে নার্গিসের প্রেমটা, ভালোবাসার কথা বলছি, যে নার্গিসের প্রেমটা কিন্তু তার জীবনে একটা প্রেমের একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছে। তিনি তাকে পাননি, কোনো না কোনোভাবে তার বিয়েটা ভেঙে গেল, কিন্তু তার ভিতরে কিন্তু সেই আগুনটা রয়ে গেল। তো উনি নিজেই বলছেন যে আমার সৃষ্টির অগ্নুৎপাত ঘটিয়েছ তুমি। প্রেম করলেই প্রেম পেতে হবে, সেটার কথা বলা, কতটা শ্রদ্ধার জায়গা এবং কতটা রেসপেক্ট তার প্রতি যে তিনি স্বীকার করে গেছেন। তো আমার মনে হয় যে এই গানটির সঙ্গে যদি চিন্তা করি যে কাজী নজরুল ইসলাম কতটা তার প্রেমের সার্থকতার জায়গাটা খুঁজে পেয়েছিলেন নার্গিসের সঙ্গে। দাঁড়ালে দুয়ারি মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারি মোর, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারি মোর, মিনতি ভরা আঁখি, ওগো কে তুমি ঝড়ের পাখি, কি দিয়ে জুড়াই ব্যথা, ওগো কি দিয়ে জোড়াই ব্যথা, কেমনে কোথায়
তোমায় রাখতে প্রিয় চোখে আমার বাড়ি ঝরে, ওগো চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভরি, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করি স্বপ্ন মরুচারিণী, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করি, কে তুমি জাদু করি স্বপ্ন মরুচারিণী, বলো স্বপ্ন মরুচারিণী, দাঁড়ালে দুয়ারে মোর। অসাধারণ। মানে এত বেশি জি। কাজী নজরুল ইসলামকে 15 বছর পরে নার্গিস একটি চিঠি লিখেছিলেন, তার কাছ থেকে কিছু জানতে চেয়েছিলেন, বা সেই চিঠিটি পাওয়া যায়নি, কিন্তু তার উত্তরে কাজী নজরুল ইসলাম এই ধরনেরই একটি জবাব দিয়েছিলেন এবং গানটি লিখেছিলেন কি যেন গানটি মনে করতে পারছি না, তুমি কমন একটি গান, বাট আমার মনে হয়েছে যে কাজী নজরুল ইসলামের ভেতরে এই গানটি ছিল এবং তার যে দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিনী, ভিখারিনী হিসেবে দাঁড়িয়েছেন। গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, বেলা শেষের রাগিনী অর্থাৎ তার জীবনের বেলাটা শেষ হয়ে আসছে এবং ওই 40 বছর বয়সেই কাজী নজরুল ইসলাম বেলা শেষের গান লিখছেন। খেলা শেষ হলো, শেষ হয়নি বেলা। কেন, মানুষ তো 40 বছরে তার তো স্বতঃস্ফূর্ত লেখা, তখন তিনি তখন একদম ভরাডুবি হয়ে গেলেন এই মুহূর্তে। ওই 40-এর মধ্যে 42-এর মধ্যে ওনার সব কিছু শেষ হয়ে গেল এবং উনি বিদায়ও নিয়ে নিলেন। ফুলেরও জলসায় নীরব কেন কবি, আমি যখন রইব না গো। মানে এই যে কতটা গভীর তার চিন্তা চেতনা এবং ঐশ্বরিক চেতনার সঙ্গে উনি এতটাই যুক্ত হয়ে গেছিলেন যে কাজী নজরুল ইসলাম ওই 40-এর মধ্যেই তার বিদায়ের গানও উনি বিদায় নিয়ে নিয়েছিলেন সবার কাছ থেকে। তার এই স্তব্ধতা যেন তিনি জানতেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সকালের বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, দর্শক রয়েছে আমি আহমেদ রেজা এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান। ম্যাম, আমরা আসলে এত শেষ ভাগে রয়েছি আয়োজনের এবং এত সুন্দর সুন্দরভাবে গল্পগুলো শুনছিলাম নজরুলের, আরও বেশি বেশি শুনতে ইচ্ছে করে। তবে একটা জায়গা ব্যথিত করে, আপনি জানেন সাম্প্রতিক সময়ে সেই যে গেজেটটা নিয়ে আবারও আলোচনা হচ্ছে। আপনি একজন, আপনার জায়গাটা থেকে আপনি একটু যদি ব্যাখ্যা করতেন, আপনারও তো মনে হয় ব্যথিত হওয়ার জায়গা। অবশ্যই, কারণ এটিকে অস্বীকার করা বা এটিকে গ্রহণ না করা বা এটিকে নিয়ে তৎপর না হওয়াটা না একটা অন্যায় হবে। কারণ কাজী নজরুল ইসলামকে 1929 খ্রিস্টাব্দেই কিন্তু তাকে কিন্তু বাঙালির জাতীয় কবি হিসেবে তখনই কিন্তু জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়েছিল। কিন্তু তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট আলাদা। তাকে আমরা নিয়ে এসেছি, তাকে আমরা লালন করি, ধারণ করি এবং জাতীয় কবি হিসেবে তাকে সম্মান দিয়ে যাচ্ছি। সেটাকে লিখিত পড়িত না হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না। তাহলে ওরকম হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে ব্যবহার করি। ভালোবাসা বা শ্রদ্ধার জায়গাটাকে একটা স্বাক্ষর রাখতে হবে যে তুমি আমাকে ভালোবাসো। তো এটাতেই প্রমাণিত হয় যে দুঃখ মিয়া আসলে দুঃখটাকে গুছাতে পারেননি এবং আমরা অভাগা জাতি অকৃতজ্ঞ জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করব যদি এটা নিয়ে আর কোনো সংশয় বা আর কোনো কিছু থাকে।
একদমই। এটা শুনে আমার খুবই কষ্ট হয়েছে এবং ভালো লাগছে না, মনে হচ্ছে যে এটা ত্বরান্বিত হবে আশা করছি, কারণ আমরা আমরা অবশ্যই সবাই প্রত্যাশা করছি। হ্যাঁ আমরা সবাই চাই যে যেভাবে বাঙালিকে আমরা ধারণ করি লালন করি সেটাকে কিন্তু কাজী নজরুল ইসলাম উদ্বুদ্ধ করছেন সব সময়, সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে। এটা শুধু জাগরণে কাজী নজরুল শুধু চির উন্নত মমসীন না, কাজী নজরুল ইসলাম ধর্মে কর্মে ভালোবাসায় চেতনায় সততায় প্রতিটা ক্ষেত্রে আমরা তাকে একটা আইডল হিসাবে পথিকৃৎ হিসাবে দেখাতে পারি। এবং বাংলার প্রতিটি অঞ্চলে আমরা নজরুলকে, নজরুলের আদর্শ, তার ফিলসফি বা তার যে চিন্তা চেতনাকে যদি আমরা স্বল্প পরিসরে বিলিয়েও দিতে পারি, সেটিও কিন্তু একটা অনেক বড় মাইল ফলক হবে। কিন্তু সেইভাবে আমরা এগোতে পারছি না, এটা ব্যাহত হবে যদি তাকে গ্যাজেটেড নিয়ে কোনো। আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে প্রত্যাশা করছি। আমরা একদম শেষ ভাগে রয়েছি। এক বাক্যে যদি ম্যাডাম আপনি একটু বিদায় নেন বা আপনার যদি কোনো ধরনের কথা থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমার একটা স্লোগান আমি আমার জীবনের এই অভিজ্ঞতা থেকে দিয়েছি যে শিক্ষা ও সংস্কৃতি চললে সমতালে, পড়বে না মানুষ অন্ধত্বের বেড়া জালে। যে অন্ধত্বের যে বেড়া জালগুলো একটা জাল, অ্যাকচুয়ালি এটাকে ছিঁড়ে বের হওয়ার সুযোগ রয়েছে, সেটার সঙ্গে একমাত্র শিক্ষার সঙ্গে সংস্কৃতির একটা সমন্বয় থাকতে হবে, কারণ মনের যে দরজাগুলো সেগুলিকে খোলার জন্য এটা খুব প্রয়োজন। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অবশ্যই কৃতার্থ। আমরা আপনার গান শুনতে শুনতে বিদায় নিব, তবে আমরা তার আগে ছোট করে একটা বিদায় নিচ্ছি। দর্শক, অধ্যাপক ডক্টর লীনা তাপসী খান বাংলাদেশকে দীর্ঘদিন ধরে আসলে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার সঙ্গীত চর্চার মাধ্যমে, সঙ্গীতের নিবেদিত প্রাণ হিসেবে। সেই সুযোগটি কিন্তু দর্শক আপনাদের কাছে রয়েছে। আপনারা যদি বাংলাদেশের জন্য ছোট ছোট অংশে অনেক বেশি কাজ করেন, সেটি কিন্তু দিন শেষে বাংলাদেশের সমীকরণে যোগ হবে, আর তখন বাংলাদেশটা ভালো থাকবে। এবং আমাদের বাংলাদেশটাকে ভালো রাখার জন্য দেশের মাটি, সংস্কৃতি এবং আকাশ বাতাসকেও নিজের মতো ধারণ করতে হবে। সেই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। ম্যাডাম, কাজী নজরুল ইসলামের সার্থক সৃষ্টি বাংলা গজল, একটি গজল শোনাচ্ছি। কি সুরে, কোন সুরে, কি সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি কি সুরে, কোন সুরে, কি সুরে তুমি গান শোনালে, ভিনদেশি পাখি এ যে সুর নহে মোদির সুরা, সুর নহে মোদির সুরা, রে সুরের সাথে কি সুরে বসে মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে, বসে মোর জানালা পাশে, কেন বুক ভাঙা নিরাশে, যাও ঘুম ভাঙা